এখানে নিশ্চয়ই বাচ্চারা দেখছেন না, কি বলবো। আচ্ছা ঠিক আছে, একদিন কবির এসছে আর ও বলছে তুমি এত দৌড়চ্ছ কেন, আমাকে বলছে মামা তুমি এত দৌড়চ্ছ কেন। আচ্ছা ওই লোকটা দুষ্টু লোক, আমি দুষ্টু লোকের পেছনে দৌড়েছি। তারপর নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে আমাদের যিনি অতিথি, তার নতুন করে একটা শব্দ খরচ করার দরকার নেই, তার পরিচয়ের জন্য নামই যথেষ্ট। নাম তো শোনাই হোগা। ও কোয়েল আমাদের আজকের অতিথি, কোয়েল মল্লিক। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তুমি শাহরুখ খানের ফ্যান তো? হ্যাঁ, কে না। একদম। আমরা 2025 প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে, এবং খুব ইন্টারেস্টিংলি আমরা শেষ করব বছরটা, কারণ মিতিন আসছে, তাই তো? একদমই তাই, বড়দিনের মিতিন আসছে, ভীষণই এক্সাইটেড ডেফিনেটলি। কারণ মিতিন আমার কাছে ভীষণই একটা মানে ভীষণ কি বলে ভীষণ ইন্সপায়ারিং একটা রোল, একটা ভীষণ মোটিভেটিং রোল, যেটা অনেক দিন আগে আমরা শুটিং করেছিলাম। 2019 প্রথম মিতিন যখন হয়েছিল, তখনই বুঝতে পেরেছিলাম যে ডেফিনেটলি যেরকম ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু সবাই নিজেদের জায়গায়, কিন্তু মিতিন মাসি যে কারণে বলা হচ্ছে, যে একজন বাড়ির মহিলা, যিনি একজন হোম মেকার, গৃহিণী, এবং তার সঙ্গে সঙ্গে উনি একজন ইনভেস্টিগেটর। থার্ড আই বলে তার একটা এজেন্সি আছে। ভীষণই নির্ভীক, ভীষণই আত্মনির্ভর, স্পষ্টবক্তা। তো সেই সব মিলিয়ে আমার মনে হয় ভীষণ ভীষণ শার্প, ভীষণ ইনটিউটিভ। তো তাই জন্য সেটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। একটা এরকম একটা মোটিভেটিং ক্যারেক্টার করতেও ভীষণ ভালো লাগে। মনে হয় যে মানে পিপল উইল লুক আপ টু দ্য ক্যারেক্টার, মানে লোকেরা মনে করবে যে হ্যাঁ আমাকে মিতিন হতে হবে। আর আমার মনে হয় সেটা আমি সবসময় বলেছি চিরকাল, যে আমার মনে হয় প্রত্যেকের মধ্যে সে মিতিন আছে। কয়েকটা মিতিন হয়তো সুপ্ত, কিন্তু তারা আছেন, কিন্তু সেটাকে তোমাকে জাগাতে হবে, তাকে বলতে হবে যে আমি মিতিন আর আমাকে করতেই হবে, সেই পাওয়ারটা আছে। মিতিন একটি খুনির সন্ধানে, নামটার মধ্যেই কিন্তু একটা রোমাঞ্চকর ব্যাপার রয়েছে। তো মিতিন এখানে কি কি করেছে, কত রকম অ্যাকশন দেখতে পাবো মিতিনের? মিতিন ডেফিনেটলি অনেক অ্যাকশন করেছে, কিন্তু এই ছবিটা যে পুরোটা অ্যাকশনের ওপরে, যদিও বা টিজার ট্রেলার দেখে হয়তো অনেকেই ভাবতে পারে যে এটা অনেক অ্যাকশন আছে, কিন্তু এটা অ্যাকশন, মিতিন যে ভীষণ একটা মারকুটে একজন ভদ্রমহিলা তেমন তো নয়। তো তাই জন্য ওরকম অ্যাকশনটা ডেফিনেটলি একটা হয়তো কিছু পার্সেন্ট আছে, কিন্তু মেজরলি ছবিটা পুরোটাই তার এতটাই একজন বুদ্ধিমতী মহিলা, যিনি আগের থেকেই সেন্স করতে পারে কোন জায়গায় ডেঞ্জারটা আছে, আগে থেকেই সেন্স করতে পারে যে এ আমার টার্গেট আর একেই আমাকে ফলো করতে হবে, একে আমি জানি যে এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কথা সে লুকিয়ে যাচ্ছে। আর আমার যেটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, যে মিতিন এমন একটা গিরগিটি টাইপের ক্যারেক্টার, যে হচ্ছে জায়গায় জায়গায় সে তার রং বদলায়, যেখানে যেরকম রঙে কাজ দেবে সেরকম রংটা সে নেয়। তো তাই জন্য আমার কাছে আমার মনে হয়েছিল যে ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, একটা স্ট্রং সিক্স সেন্স আছে, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মহিলার মধ্যে সিক্স সেন্স ভীষণ কাজ করে। আবার সেটা রিয়েলাইজ করার জন্য হয়তো অনেকে ওয়েট করে, কিন্তু হোয়াট এভার, কিন্তু আমার মনে হয় যে সেই ক্যারেক্টারিস্টিকটাও আমাকে ভীষণই অ্যাট্রাক্ট করেছিল। অ্যাবসলিউটলি। কোয়েল, তোমার যে ফিল্মোগ্রাফি, যত ধরনের ছবি তুমি করেছো, মিতিন বোধহয় সেই ফ্র্যাঞ্চাইজি, যেটা আমরা অফ দ্য রেকর্ডও গল্প করছিলাম, যেখানে বাচ্চারা কিন্তু অডিয়েন্স, এই ছবিটা দেখতে বাচ্চারা যাবেই। হ্যাঁ, এটা ডেফিনেটলি। দেখো, মিতিন মাসি, সুচিত্রা ভট্টাচার্য মেজরলি বাচ্চাদের জন্য লিখেছিলেন, আবার কয়েকটা গল্প বড়দের জন্য লিখেছিলেন। বড়দের গল্পের মধ্যে মেঘের পরে মেঘ, যে গল্পটা আমরা সিলেক্ট করেছি এবারে, যার নাম এই সিনেমাতে দেওয়া হয়েছে, যে মিতিন একটি খুনির সন্ধানে। তো হ্যাঁ, মানে মিতিন আমার মনে হয় মানে ওভারঅল এজ গ্রুপ সবাইকারই ভীষণ ভালো লাগবে, কারণ মিতিন মাসি ক্যারেক্টারটাই এমন একটা ক্যারেক্টার, যেটা ভীষণ ইন্সপায়ারিং ক্যারেক্টার, আর ভীষণ সাহসী একজন ক্যারেক্টার, ভীষণ ফ্যামিলিয়ার একটা ক্যারেক্টার, ভীষণ আমরা চিনি। আর তার মধ্যে আমার যেটা সব থেকে ভালো লাগে, যেটা আমি প্রথমেই শুরু করলাম এটা বলে, যে মনে হয় একজন বৌদি হতে পারে এরকম এক মিতিন, আমার এক কাকিমা হতে পারে এরকম একটা মিতিন, আমার দিদি হতে পারে এরকম এক মিতিন। তোমার পরিবারে কেউ আছেন এরকম মিতিন? আমি তো তোমাকে বললাম, আমার মনে হয় তুমিও একজন মিতিন। আমার কাছে সব
ধরো আমার ঠাকুমার মধ্যেও আমি আমি মিতিন দেখেছি, আমার দিদিমার মধ্যেও আমি দিদিমাকে খুব কম কয়েক বছরের জন্য পেয়েছিলাম, কিন্তু আমি দিদিমার মধ্যে যে মিতিনকে দেখেছিলাম একটা ভীষণ ভীষণ স্যাক্রিফাইসিং একজন মহিলা, যে মানুষকে ভালোবাসে, ভালো রাখতে ভালোবাসে। তো আমার মনে হয় মিতিনের মধ্যে না অনেকগুলো লেয়ার্স আছে। হয়তো আমরা সিনেমার মধ্যে ইনভেস্টিগেটর হিসেবে আমি মিতিনকে অনেক বেশি দেখি, একটু বেশি হয়তো সে গোয়েন্দা ব্যাপারটা একটু হয়তো বেশি তার মধ্যে দেখতে পাই, কিন্তু তার একটা অন্য জায়গা যে একটা ভীষণ স্নেহময়ী, একটা ভীষণ তার মধ্যে মমতা কাজ করে, একটা মায়ের মমতা যাকে বলে। তো সেই আমার, তাই জন্য আমি বলবো যে মানে আমি শুধু একজন দুজনের নাম বললে ভুল হবে, পরিবারের মধ্যে আমি আমার মায়ের মধ্যেও মিতিন দেখেছি, আমার দিদির মধ্যেও দেখেছি, আমার কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, অনেকের মধ্যেই আমি সেই মিতিনকে খুঁজে পেয়েছি। তোমার প্রিয় মহিলা গোয়েন্দা চরিত্র কে? মহিলা মিস মার্পল, কারণ তারও মধ্যে অনেকগুলো শেডস ছিল, তো তাই জন্য আমার মনে হয় সেটাই আমার এক্ষুনি যদি মহিলা চরিত্রের কথা বলো তাহলে মিস মার্পল। আর আদারওয়াইজ হতে পারে ব্যোমকেশ ভীষণ ভালো লাগে, ফেলুদা ভীষণ ভালো লাগে, ওরকম অনেক অনেক আচ্ছা, characters মিতিন আছে। যদি পুরুষ চরিত্র হতো তাহলে এই ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু এদের মধ্যে একদম কেউ- না, একেবারেই না, পুরুষ চরিত্রের চান্স নেই, কারণ মিতিন হ্যাজ টু বি মিতিন। মিতিনের মধ্যে যে আমি যেটা প্রথমে বললাম, মায়ের যে শক্তি, মা মানে হচ্ছে শি ইজ আ, মানে বলে না যে যতই ঝড় ঝঞ্ঝাট এসে যাক সন্তানকে সে প্রোটেক্ট করবে। আর মিতিনের মধ্যে সেই, আমার মনে হয় মিতিনের কাছে সবাই তার সন্তান এবং সবাইকে সে প্রোটেক্ট করতে এসেছে, তাদেরকে শিক্ষা দিতে এসেছে। তো তাই জন্য মিতিনের মধ্যে যে লেয়ার্স গুলো আছে, উইথ অ্যাবসলিউট রেসপেক্ট সব মহিলা পুরুষদের ক্ষেত্রে বলছি, কিন্তু মহিলার মধ্যে যে যে দক্ষতাটা বা যে মাল্টিলেড পার্সোনালিটি, যে একটা সময় মা হতে পারে আর আরেকটা সময় স্ট্রং ইনভেস্টিগেটর হতে পারে, তার একটা ভীষণ সিক্স সেন্স কাজ করে। সেই সিক্স সেন্সটা ভগবান হয়তো আলাদা করে একটু এক্সট্রা মহিলাদের দিয়েছেন, একদম সেটা ডেফিনেটলি আমার মনে হয় তুমি অ্যাগ্রি করছো। কিন্তু আবার আমি বলছি যে আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার বর, আমার দাদারা, আমি বিশাল বড় যৌথ পরিবারে বড় হয়েছে এবং আমি ভীষণ স্নেহ এবং ভালোবাসা পেয়ে তাদের মাঝখানে বড় হয়েছে। আমি কোনো ডিমার্কেশন বা এগুলো আমি কখনো ফিল করিনি। কিন্তু আমার মনে হয় যেরকম ছেলেদের মধ্যে একটা ভীষণ একটা শক্তি, মানে তারা ভীষণ, তাদের মধ্যে মাসল পাওয়ারটা ভীষণ স্ট্রং, মহিলাদের মধ্যে ব্রেন পাওয়ারটা ভীষণ ভীষণ স্ট্রং, ছেলেদের মধ্যেও আছে, কিন্তু মহিলাদের মধ্যে ওই সিক্স সেন্স বা ইনটিউটিভ নেচারটা হয়তো আমার মনে হয় একটু বেশি আছে বিকজ অফ দ্য ফিজিক্যালিটি। কবির দেখেছে তোমাকে এরকম মারপিট করতে বা? মারপিট করতে দেখেনি, কিন্তু এই ছবির ক্ষেত্রে একটা 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 চেজ সিকোয়েন্স ছিল। সেই চেজ সিকোয়েন্সে একদিন কবির এসছে আর ও বলছে তুমি এত দৌড়চ্ছ কেন, আমাকে বলছে মামা তুমি এত দৌড়চ্ছ কেন, যে ওই লোকটা দুষ্টু লোক, আমি দুষ্টু লোকের পেছনে দৌড়েছি। তারপর ও সব জিনিসই আবার তারপর 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 তারপরটা আনএন্ডিং হয়। তো হ্যাঁ, সেটাই একটা খুব ইন্টারেস্টিং জিনিস, খুব এনজয় করেছে ও শুটিংটা। কিন্তু আমি ওকে সবসময় বলি যে না, যা বলবে মুখে মুখে বলবে, হাত পা নাড়িয়ে টাড়িয়ে কিছু বলার দরকারই পড়ে না, যাতে আগের থেকে আমি ওকে বলেছি যে আমি করছি সেটা সব অ্যাক্টিং, কিন্তু তোমাকে করতে হবে। তাহলে হতেই পারে ও আমাকে বলতে পারে যে মা তুমি আমাকে বলো লড়াই না করতে, তুমি তাহলে কেন করছো, ওরকম টাইপের ব্যাপার। তিনজন গোয়েন্দার নাম তোমার সঙ্গে গল্প করতে করতে পেলাম, মিস মার্পল, ফেলুদা এবং ব্যোমকেশ। অ্যাবসলিউটলি। মিতিন এই তিনজনের থেকে যদি কিছু চায়, কি কি চেয়ে নেবে তিনজনের থেকে? আমার মনে হয় ফেলুদার মধ্যে একটা ভীষণ একটা 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 হিরোইক সত্তা আছে। ব্যোমকেশের মধ্যে যেটা আছে, আমার মনে হয় ব্যোমকেশের মধ্যে একটা স্ট্রং মেন্টাল শার্পনেস আছে, যেটা সেটা প্রত্যেকটা অবভিয়াসলি সব ইনভেস্টিগেটরের মধ্যে সেগুলো আছে এবং সেটা থাকাটাই সব থেকে দরকার। ব্যোমকেশের মধ্যে একটা একটা সফটনেস আছে, তার সত্যবতীকে তার প্রথম দেখা এবং তার ইনভেস্টিগেশনের জায়গাটা ইনভেস্টিগেটও করছে, তার একটা স্ট্রং উইট আছে, সেই উইটটা, তার হিউমারটা আমার ভীষণ অ্যাট্রাকটিভ লাগে ব্যোমকেশের ক্ষেত্রে। তার সঙ্গে আমি যদি বলি মিস মার্পলের ক্ষেত্রেও আবার ওরকম যে একজন মহিলা, সেই মহিলার মধ্যে একটা একটা সফটনেস আছে, ভীষণ সফটনেস আছে, আবার ওইদিকে যখন ইনভেস্টিগেশনের জায়গায় যায় সে আবার ভীষণ শার্প।
তো আমার মনে হয় এই তিনজনের ক্ষেত্রে অনেক অনেক কিছু জিনিস নেওয়ার আছে ডেফিনেটলি। তুমি সম্ভবত মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছো। অ্যাবসলিউটলি। কোয়েল কতটা বোঝে? অডিয়েন্সের বলছো, দর্শকদের বলছো? অফকোর্স। আহ, একটা ব্যাপারে আমি ডেফিনেটলি আমি বলবো একটা জিনিস, ধরো স্বার্থপরের ক্ষেত্রেই বলবো, কারণ স্বার্থপর ভীষণ আহ, ভগবানের আশীর্বাদে, সবাইকার আশীর্বাদে ছবিটা এত সাকসেসফুল হয়েছে। আহ, যেটা আমার সব থেকে নাড়া দিয়েছিল ছবিটার ক্ষেত্রে, যে আমি যখন ছবিটা করেও ছিলাম, আমি ভেবেছিলাম যে মহিলারা তো বুঝবেনই, কারণ মহিলাদের কথা এই ছবিটার মধ্যে অনেকটাই আছে, যে তাদের এমটিনেস বা তাদের না বলা অনেক ব্যথা, যেগুলো হয়তো অনেক পুরুষ হয়তো তারা দেখতে পান না। তো সেই জায়গাগুলো আমি বুঝতেই পেরেছিলাম মহিলারা ভীষণ কানেক্ট করতে পারবেন, আর সেটা করেছেনও। কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরুষ এখন এত বেশি সেন্সিটিভ হয়ে গেছেন, কারণ তাদের ছাড়া আমাদের ছবি সাকসেসফুল হতে পারতো না। কিন্তু তার সঙ্গে আমি যতবার হল ভিজিটে গেছি, ততবার মহিলাদের সঙ্গে ঠিক যেভাবে আমি ইন্টারাক্টটা করেছি, বা যতটা ওনাদের মনকে নাড়া দিয়েছে ছবিটা, তার থেকে বেশি না হলে অন্তত সেম পুরুষ যেভাবে রিয়্যাক্ট করেছেন, পুরুষেরা যে অডিয়েন্স রিয়াকশন যেরকম পেয়েছি, তো সেটা দেখে আমি অভিভূত। কারণ আমার মনে হয় দে আর সো বিজি উইথ দেয়ার ফাস্ট লাইফ অফ ওয়ার্ক, মানে ম্যাক্সিমাম তারা কাজের ক্ষেত্রে এত বেশি ডেডিকেটেড, এত বেশি কন্টিনিউয়াসলি ছুটছে, আর ছুটতে হবে এটা সার্ভাইভালের জন্য। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে তাদের ওই এতটা সেন্সিটিভ একটা সত্তা আছে, যেটা হয়তো অনেক সময় পুরুষ হয়তো একটা ওপর একটা গার্ডেড হার্ড হয়ে থাকার যে ব্যাপারটা, যে আর এমনি তো সোসাইটি আমার মনে হয় ছেলেদের এরকম ভাবে কন্ডিশন করে যে তুমি ছেলে, তোমাকে স্ট্রং হয়ে থাকতে হবে। কিন্তু স্ট্রং হয়ে থাকার মধ্যে যে একটা নরম মানুষ, সেই মানুষটাকে আমি অনেক ভাবে আমি এই ছবিটার মধ্যে, এই অডিয়েন্সের মধ্যে আমি ফিল করেছি। তাই জন্য আমি বলবো যে যেভাবে লোকেরা হয়তো অ্যাসেস করছেন যে অডিয়েন্স মানে হচ্ছে অনেকটা পাল্টে গেছে, তারা হয়তো এখন এত ফাস্ট লাইফ আর ফাস্ট ফুড খেতে অভ্যস্ত, যে আর ডাল ভাতে তাদের স্বাদটা চলে গেছে। কিন্তু আমার মনে হয় যে ফাইনালি তৃপ্তির জায়গাটা ডাল ভাত, আর সেটা চিরকাল থাকবে, আর যেটা আমার সব থেকে তৃপ্তির জায়গা, আর সেটা আমার মনে হয় যে অডিয়েন্সেরও তাই। একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে এখন যে আলোচনাটা হচ্ছে, ধরো একটা নির্দিষ্ট বাজেটের ছবি, তার শো টাইম বা এইগুলো নিয়ে যে বিভিন্ন ধরনের আলোচনা, এইটা কি একটা ইন্ডাস্ট্রিকে আরো গ্রো করতে হেল্প করছে? মানে তুমি এত বছরের এক্সপিরিয়েন্স থেকে, তোমার প্রোডাকশনও আছে, সবটা মিলিয়ে তোমার কি মনে হয় এই যে একটা নিয়ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে বা একটা স্ট্রিমলাইন করার চেষ্টা করা হচ্ছে, এখনো কিছুই ফাইনালাইজ নয় কিন্তু আলোচনা হচ্ছে, ছবির বাজেট এত টাকা হলে তুমি একটা ওই প্রাইম যে সময়গুলো, সেই সময়গুলোতে ক্রিসমাস বা পুজো, এই পুরো ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? সেটা দেখো, যারা ডিসাইডিং বডি তারা যেরকম ডিসিশন নিচ্ছে, কারণ আমি দেখো আই এম আ ক্রিয়েটিভ পার্সন, বিজনেস সম্পর্কে আমার মনে হয় এই ব্যাপারটা হয়তো আমার বর বেশি ভালো আনসার দিতে পারবে। কিন্তু আমার মনে হয় যে ডেফিনেটলি খুব ভালোভাবে ওরা বিচার করে দেখেছে, তাই জন্যই হয়তো সেরকম ডিসিশন নিয়েছে। তাই জন্য ওই ক্ষেত্রে আমার আলাদা করে আমার কিছু বলার নেই। যারা যেরকম মনে করেছে তাদের বেস্ট ডিসিশন নেওয়ার, সেরকমই নিয়েছে। আর সবাই দেখো ফাইনালি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ভাবছে, কারণ আমাদের একটা ইন্ডাস্ট্রি, তো ইন্ডাস্ট্রি চালানোর জন্য যেটা বেস্ট, যেটা ম্যাক্সিমাম মানুষের মানে রুজি রোজগারের জায়গাটা, টেকনিশিয়ানসদের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে, তো সেই জায়গাটা আমার মনে হয় যেটা সব থেকে বেশি ফ্লারিশ করবে, সেই ডিসিশনটাই নেওয়া উচিত। রাইট, সেটাই। ক্রিসমাস আসছে, তো তোমার ফেভারিট সান্টা কি? আমার সান্টা চিরকালের জন্য, ছোট বয়সে যতদিন না আমি জানতাম, এখানে নিশ্চয়ই বাচ্চারা দেখছেন না, কিন্তু ঠিক আছে আমি একটু হাফ ওয়েতে কথাটা বলছি। একটা সময় মানে আমার কি বলবো, আচ্ছা ঠিক আছে, সান্টা আমার কাছে আন্ডারলাইন্ড আমার বাবা, তো সেটা হলে আমার মনে হয় সব থেকে বেস্ট। আর কারণ আমার বাবা, আমার মনে হয় প্রত্যেকটা স্বপ্ন পূরণের জায়গাগুলো বাবা পূরণ করেন এবং করতেন। বাবার কাছে আজ পর্যন্ত আমি বকুনিটা পাইনি, বাবার কাছে শুধুই অনেক ভালোবাসা আর প্রচন্ড ডিসিপ্লিন, সেটা শিখেছি। কারণ আমার মনে হয় ডিসিপ্লিনটাই আমার লাইফে অনেকটা আমার এগিয়ে নিয়ে গেছে, যতটুকুন আমি এগোতে পেরেছি, সেটা আমার মনে হয়, যেটা বাবা সবসময় বলেন ডিসিপ্লিন, ডেডিকেশন, এই দুটো ছাড়া আমার মনে হয় কোনো প্রফেশনে
ফ্লারিশ করা যায় না। অফকোর্স। তো ডেডিকেশন তো অবভিয়াসলি 100% থাকতে হবে, এবং তার সঙ্গে ডিসিপ্লিনটাও ভীষণ দরকার। অনেক দিন চলার জন্য আমার মনে হয় ডিসিপ্লিনটা সব থেকে বেশি দরকার। ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা হয়তো কোনো একদিন শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, কিন্তু আমার ডিসিপ্লিন আমাকে বলছে যে আমাকে করতেই হবে, তাই জন্য আমাকে করতেই হবে। আই ডোন্ট হ্যাভ আ চয়েস। তো সেই জিনিসটাতে আমার মনে হয় সেটা অনেকটাই আমার বাবার কাছ থেকে পুরোটাই শিখেছি ইনফ্যাক্ট। তাই জন্য আমার মনে হয় বাবা সব ক্ষেত্রেই আমার স্যান্টা। আমি আমার ছেলেকে স্যান্টা হওয়ার চেষ্টা করছি। মেয়ে খুবই ছোট, মেয়ে কিছুই বোঝে না। মেয়ে শুধু, আমি একটু আগে আমার টিমকে বলছিলাম যে মেয়ে এখন শুধু কারণে অকারণে হাসে। তো আমার বাবা আমাকে অনেক সময় আমাকে বলেছেন যে তুই তো কারণে অকারণে হাসিস কেন বলতো। আর আমি ভাবতাম যে বাবা কেন আমাকে বলছেন, কারণ আমি তো কারণেই হাসছি। আমি বুঝতে পারতাম না যে আমি অকারণেও হাসি, তো সেটা তো বুঝতে পারতাম না। এখন আমি আমার মেয়েকে যখন দেখি তখন আমি ভাবি হ্যাঁ, এবার বাবার কথাটা আমি বুঝতে পারছি, কারণ আমার মেয়ে কারণে অকারণে সবসময় একটু করতে করতে একটু বেশি বেশি হাসে। তো সেটাই আমি আমার ছেলে মেয়ের ডেফিনেটলি স্যান্টা হতে চাই, কারণ সেটা একটা আইডিয়াল জিনিস যেটা আমি আমার মা বাবার কাছ থেকে শিখেছি। বাবার কাছে বেশি আদরটা পেয়েছি, মায়ের কাছ থেকে একটু বেশি ডিসিপ্লিনিং ব্যাপারটা পেয়েছি। আমি আমার ছেলে মেয়েকেও বেশিটাই একটু করা শাসনে বড় করব, কারণ মাদের ওটা করতেই হয়। আমরা শেষ করব কয়েকটা মজার প্রশ্ন দিয়ে। তুমি নিজের নাম কখনো গুগল করে দেখেছো? কি ধরনের কোয়েশ্চেন্স আসে তোমাকে নিয়ে, কি কোয়েরি আসে? আমি না দেখিনি, জানো, আমার ভীষণ দেখার, এটা ইটস আ গুড পয়েন্ট। হ্যাঁ, আজকে ওই ইন্টারভিউর পরে করব, দেখবো কি প্রথম আছে। হচ্ছে তোমার মানুষ জানতে চান, দর্শক জানতে চান তোমার আসল নাম কি? আমার নামই কোয়েল। আমার স্কুলের নাম রুক্মিণী মল্লিক, আর আমার বাড়ির নাম কোয়েল। তো আমার প্রথম ছবি হরনাথ চক্রবর্তী ছবি, নাটের গুরু। হর কাকু জানতেন না যে আমার মানে কোনো আসল নাম আছে, কারণ কোয়েল নামটা তো ওই পচা মচার মতো নয় যে এই পচি এই মুচি যেরকম বাড়ির নাম যেগুলো হয়। তো তাই জন্য হয়তো হর কাকু ভেবেই নিয়েছিলেন ওটাই আমার ফর্মাল নাম। তো তাই জন্য ওই নামটা না জিজ্ঞেস করে সিনেমাতে দেওয়া হয়েছিল। নামটা ওরম ভাবে থেকে গেছে তারপর থেকে কোয়েল। ওটাই আর কি, সেটাই তোমার আসল নাম হয়ে উঠেছে। হ্যাঁ, মানে ওইটাই আমার ডাক নাম ছিল চিরকাল। স্কুলের নামটা তো অবভিয়াসলি কেউ জানতোই না ওরম ভাবে বাড়ির ইন্ডাস্ট্রির লোকেরা। তো তাই জন্য হর কাকু ওইটাই জানতেন যে কোয়েল কোয়েল করে সবাই ডাকছে, তার মানে আমার নামটা কোয়েলই হবে, তাই নামটা চলে গেছিল। আর তারপরে আর অবভিয়াসলি চেঞ্জ করার কোনো কারণ দেখতে পাই না। তোমার পড়াশোনা নিয়ে মানুষের খুব ইন্টারেস্ট, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো সেটা জানতে চান? সাইকোলজি অনার্স, আর সেটা নিয়ে আমি গ্রাজুয়েশন করার পরে মাস্টার্সের জন্য আমি ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে আমি অনেকগুলো সিনেমা সাইন করে ফেলেছিলাম, তো তাই জন্য আর করা যায়নি। দু নৌকোয় পা দেওয়াটা ঠিক, মানে ওই সময়টা অন্তত হায়ার স্টাডিজের সঙ্গে সিনেমা একসঙ্গে করা যাচ্ছিল না, তো তাই জন্য হ্যাঁ, তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি। উইকিপিডিয়ায় কি তোমাকে নিয়ে কোনো ভুল তথ্য রয়েছে, তোমার জানা আছে? জানি না, আমি তো কোনো বুঝতে পারছি না কিছু। মানে উইকিপিডিয়ায় তো প্রচুর কিছু লেখা থাকে, সবই কি ঠিক সেটাও মানুষ জানতে চান। সেটা আমাকে দেখতে হবে, উইকিপিডিয়া কি ঠিক আছে কিনা আমাকে দেখতে হবে। আমি না অত সেলফ অবসেসড নই, তাই জন্য আমি নিজেকে যে খুব একটা বেশি সার্চ করে নিজের ব্যাপারটা অনেকটা দেখবো সেরকম নয়। আর অতটা, তাই জন্য আমার মনে হয় উইকিপিডিয়া যতটুকুন যা লিখেছে নিশ্চয়ই ঠিকই হবে। অ্যাজিউমিং সো, মনে হয় ঠিকই হবে। দ্য ফাইনাল ওয়ান, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, এটা তুমি কি উত্তর দেবে আমি জানি না। বলো। তোমার ফ্যানেরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, তারা জানতে চায় কিভাবে করবে? আমার মনে হয় এখন তো ভীষণ ইজিলি অ্যাক্সেসিবল গো আমি, কারণ সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, ইনস্টাগ্রামে অনেকে লেখে, আবার তার মধ্যে আবার ইনস্টাগ্রামে আলাদা আলাদা কয়েকটা হয়তো ওই কোয়েল ফ্যান পেজ বা ক্লাব এন্ড অল অফ দ্যাট এসব আছে। তো তাদের সঙ্গে যোগাযোগ করলে অটোমেটিক্যালি আমার কখনো কোনো সিনেমা যখন রিলিজ হয় তখন সবাই কানেক্ট করতে পারে আমার সঙ্গে, আমার মনে হয়। তো তাই জন্য আমার তো মনে হয় বেস্ট ওয়ে মিটিং দেখতে চলে যান, বড় পর্দায় দেখা হয়ে যাবে কোয়েলের সঙ্গে। দ্যাটস আ গ্রেট আইডিয়া। মিটিং তো দেখতেই হবে, প্লিজ মিটিং দেখতেই হবে, আবার অনেক অনেক ভালোবাসা পেতে চাই। একদম, অল দ্য বেস্ট কোয়েল, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আর 25 আমরা শেষ করছি, 26, 27, 28 প্রত্যেক বছর এরকম দারুণ দারুণ প্রজেক্ট আসুক, এই থ্যাংক ইউ, সেটা থ্যাংক ইউ সো মাচ। সবাইকার যখন আশীর্বাদ
মানে থাকলে আমি, যেটা আমি প্রথম থেকে আমি সবসময় বলেছি যে আমি যতটুকুন হতে পেরেছি সবসময় আপনাদের এবং সবাইকার আশীর্বাদেই হতে পেরেছি, তাই আর একটু আশীর্বাদটা দিতেই থাকবে প্লিজ যতদিন আমি কাজ করছি, তাহলে অন্তত ভালো ভালো ছবি আপনাদের সকলকে উপহার দেওয়ার সাহস পাবো। একদম, থ্যাংক Thank ইউ। you. অনেক Thank you. ধন্যবাদ আপনাদের। দেখা হবে অন্য কোনো আড্ডায়। ফলো করুন বর্তমান।